এ কি শুধুই কোনো অতৃপ্ত আত্মার আক্রোশ, নাকি রাঢ় বাংলার প্রাচীন হাড় হিম করা কোনো কালো জাদু, ভূমি জ্যান্ত হওয়ার ভয়াবহ অভিশাপ? মহাশ্মশানের এক কাপালিকের মুখে শোনা এই রক্ত হিম করা উপাখ্যান প্রমাণ করে সব পাপের বিচার মানুষের আদালতে হয় না। কিছু পাপের বিচার করে ওই অভিশপ্ত মাটি, যেখানে বাঁশের কাঠামো আর শুকনো খড়ের ভেতর লুকিয়ে থাকে এক পৈশাচিক মৃত্যু ফাঁদ। জগদীশ কি পারবে এই আদিম অভিশাপের হাত থেকে বাঁচতে? জানতে হলে শুনুন আজকের এই সম্পূর্ণ কাহিনী। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই অল ডে সাসপেন্সের পর্দায়। সবার আগে জানিয়ে রাখি, আজ আপনি যে গল্পটা শুনতে চলেছেন সেটির লেখিকা হচ্ছেন কবিতা পাত্র। তার লেখা এই প্রথম গল্প আমাদের চ্যানেলে সম্প্রচারিত হতে চলেছে। আশা করছি তার লেখাই গল্পটি আপনাদের মন কাড়বে। এছাড়া জানিয়ে রাখি, আমাদের গত এপিসোডে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর লিখেছিলেন বা যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। আর আজ গল্পের মধ্যে থেকে কোনো প্রশ্ন থাকছে না, আজ আপনার জন্য থাকছে অন্যরকম একটি প্রশ্ন। আচ্ছা, ঝটপট কমেন্ট করে জানিয়ে ফেলুন তো, গত মে মাসে অর্থাৎ আগের মাসে বাংলা অডিও স্টোরি জগতের কোন গল্পটা আপনার মন ছুঁয়ে গেছে? হতে পারে সেটা যে কোনো চ্যানেলের গল্প, যে কোনো প্ল্যাটফর্মের গল্প, তবে অবশ্যই গল্পটি কিন্তু বাংলা অডিও স্টোরি হতে হবে। সেই গল্পটির নাম লিখে আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনাদের মধ্যে থেকে যারা যারা কমেন্ট করবেন তাদের নামগুলো আমি আগামী এপিসোডে ঘোষণা করব। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করে ফেলি আজকের গল্প। শুরু হচ্ছে লেখিকা কবিতা পাত্র বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প অন্ধকার শ্মশানতলা। তবে গল্প শুরুর আগে একটা অনুরোধ, যদি এখনও পর্যন্ত আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে প্রত্যেকটি এপিসোড সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। ঘরের ভেতরের বাতাসটা যেন থমথম করছে। সেগুন কাঠের ভারী টেবিলটার উপাশে বসে আছেন এলাকার দাপুটে ইটভাটার মালিক নেহার রঞ্জন বাবু। লোকটার হাতে কাঁচা টাকার কোনো অভাব নেই, প্রতিপত্তিতেও গোটা তল্লাটে তার নাম ডাক আছে। কিন্তু এই মুহূর্তে তার চোখে মুখে একটা স্পষ্ট আশঙ্কার ছাপ। কপালের রগ দুটো তীর তীর করে কাঁপছে। তার ঠিক উল্টো দিকে একটা আরাম কেদারায় গা এলিয়ে বসে আছে জগদীশ। মুখে তার অদ্ভুত এক প্রশান্তি, যেন এক পরম তৃপ্তির স্বাদ সে উপভোগ করছে। টেবিলের ওপর রাখা একটা মোটা দলিলের তাড়া। আজ একটা বেশ বড়সড় জমি বেশ মোটা টাকার বিনিময়ে নেহার রঞ্জন বাবুর কাছে বিক্রি করে দিচ্ছে জগদীশ। কিন্তু চুক্তির শেষ মুহূর্তে এসে নেহার রঞ্জন বাবুর বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। কলমটা হাতে ধরেও তিনি সই করতে ইতস্তত করছেন। গলা খাঁকারি দিয়ে নেহার রঞ্জন বাবু বললেন, এই কাজটা কি ঠিক করলি তুই জগদীশ? অন্তত একবার তো জানানো উচিত ছিল। ব্যাপারটা জানাজানি হলে কিন্তু। কথাটা শেষ হওয়ার আগেই ঘরের গুমোট নিস্তব্ধতা খান খান করে অট্ট হাসিতে ফেটে পড়ল জগদীশ। হাসির দমকে তার কাঁধ দুটো কেঁপে কেঁপে উঠছে। লোকটার এই অকারণ উল্লাসে নেহার রঞ্জন বাবুর শির দাঁড়াবে একটা বিদ্যুৎ খেলে গেল। হাসি থামিয়ে চোখের কোণে জমে থাকা জলটা আঙুলে মুছে জগদীশ ঈষৎ ঝুঁকে বসল টেবিলের দিকে। তার চোখের দৃষ্টি এখন সাপের মতো তীক্ষ্ণ। ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি বুলিয়ে সে বলল, নেহারঞ্জন বাবু, আপনি খামোখা কেন বিচলিত হচ্ছেন? এই পৃথিবীতে ঠিক আর বেঠিক বলে আদতে কিছু হয় নাকি? সবটাই তো ওই দৃষ্টিভঙ্গির ফের। মানুষ চিরকাল নিজের ভালোটা আগে বোঝে, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় একটা পাতাও নড়ে না। আমি যা করেছি নিজের আখের গুছিয়েছি, যাকে বলে নিখুঁত স্বার্থ সিদ্ধি। আর আপনি
আর আপনিও তো কম লাভে জিনিসটা নিচ্ছেন না। পাপ পুণ্য নীতি নৈতিকতা এসব তো ওই গরিব আর দুর্বলদের সান্ত্বনা দেওয়ার জন্য তৈরি করা শব্দ। আমাদের মতো মানুষদের ডিকশনারিতে কেবল দুটোই শব্দ আছে, লাভ আর লোকসান। আর বিশ্বাস করুন, এই চুক্তিতে আমাদের দুজনেরই বিপুল লাভ। জগদীশের এই নিরেট, নির্লজ্জ অথচ অকাট্য যুক্তির সামনে নেহার রঞ্জন বাবু যেন আর কোনো কথা বলতে পারলেন না। লোকটার আত্মবিশ্বাস আর ধূর্ততা দেখে তার নিজেরই কেমন যেন ভয় করতে লাগলো। তিনি আর বাক্য ব্যয় না করে কাঁপা হাতে দলিলটায় পরপর কয়েকটা সই করে দিলেন। জগদীশ পরম তৃপ্তিতে কাগজগুলো নেহার রঞ্জনের দিকে ঠেলে দিল। তারপর টেবিলের নিচ থেকে তুলে নিল কালো রঙের চামড়ার একটা ভারী ব্যাগ। ব্যাগের চেনটা সামান্য খুলে ভেতরে থরে থরে সাজানো নোটের বান্ডিলগুলোর দিকে একবার আর চোখে তাকালো সে। টাকার গন্ধ যেন তাকে নেশাগ্রস্ত করে তুলেছে। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নেহার রঞ্জন বাবুর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি ছুঁড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল জগদীশ। চলি। বর্তমানের বীরভূম জেলার এক প্রত্যন্ত অচেনা গ্রাম্য প্রান্তর। জায়গাটা এতটাই নির্জন যে দিনের বেলাতেও এখানে এলে গা ছমছম করে। এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা প্রাচীন মহাশ্মশান আছে। শ্মশানের পোড়া গন্ধ আর ছাই যেন এখানকার বাতাসে সবসময় মিশে থাকে। জায়গাটা একটা নদীর ঘাট, যদিও নদীটা এখন বেশ শীর্ণ, জল তলানিতে এসে ঠেকেছে। গোধূলির ম্লান আলো ধীরে ধীরে মিলিয়ে গিয়ে চারপাশে চড়াচড়ে নামছে একটা প্রগাঢ় রহস্যময় অন্ধকার। দূরে নদীর ঘোলাটে জলের ধারে 2-1 মানুষের অস্পষ্ট অবয়ব চোখে পড়ে। তারা হয়তো কোনো পুরনো মানত পূরণ করতে এসেছে, অথবা মৃত পরিজনের অস্থি বা প্রদীপ ভাসাচ্ছে জলে। পরিবেশটা এতটাই থমথমে যে একটা শুকনো পাতা খসে পড়ার শব্দ এখানে স্পষ্ট শোনা যায়। ঘাটের ঠিক ওপরেই একটা বিশাল বহু প্রাচীন বটগাছ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। তার ঝুড়িগুলো নেমে এসেছে মাটি পর্যন্ত, যেন অন্ধকারের হাতছানি। সেই গাছের বিশাল গুঁড়িতে হেলান দিয়ে বসে আছেন এক কাপালিক বা তান্ত্রিক গোছের মানুষ। গায়ে রক্তবস্ত্র, মাথায় জটা জাল, আর কপালে বিশাল সিঁদুরের তিলক। হাতের মাটির কলকেতে এসে সবেমাত্র কিছুটা কড়া তামাক বা গাঁজা জাতীয় দ্রব্য ভরেছে। কলকেতে আগুন ধরিয়ে সে যখন গভীরভাবে টান দিচ্ছে, তখন সেই লালচে আলোয় তার মুখে রুক্ষ ভয়ঙ্কর রেখাগুলো একবার করে জ্বলে উঠছে, আবার পরক্ষণেই মিলিয়ে যাচ্ছে ধোঁয়ার অন্ধকারে। এমন সময় সেই নির্জন মেঠো পথ ধরে হেঁটে আসছিল 2 অল্প বয়সী ছেলে, 2 বন্ধু, শহুরে ছোকরা। অ্যাডভেঞ্চারের নেশায় এদিকে ঘুরতে এসেছে। তারা নিজেদের মনেই বকবক করতে করতে যাচ্ছিল। একজন আরেকজনকে বলছে, এখান থেকে তো আর মাত্র 6 কিলোমিটার রাস্তা, আর এই গুগল ম্যাপে তো দেখাচ্ছে ওই জঙ্গলটা, ওই যে জঙ্গলটা, হ্যাঁ ওটা পার হলেই কেষ্টপুর গ্রাম। আজ রাতে ওইখানে পৌঁছাতেই হবে আমাদের, বুঝেছিস? তারা বটগাছটার কাছাকাছি আসতেই হঠাৎ রাতের নিস্তব্ধতা চিরে একটা গম্ভীর বাঁচখাই গলা হুঙ্কার দিয়ে উঠল। ওরে ছোকরারা, কি বকছিস তোরা নিজেদের মনে? এদিকে আয়। গলার আওয়াজে ছেলে দুটো চমকে উঠল। ঘাড় ঘুরিয়ে গাছের গোড়ায় বসা সেই ভয়ঙ্কর দর্শন মূর্তিটাকে দেখে তাদের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। জায়গাটা এমনিতেই শুনশান, তার উপর এরকম একজন তান্ত্রিক ডাকছে দেখে তারা পা বাড়াতে চাইল না। এড়িয়ে চলে যাওয়াটাই শ্রেয় মনে করেছিল। আর ঠিক তখনই তান্ত্রিক হাতের কলকেটা নামিয়ে রেখে তার জ্বলন্ত চোখের দৃষ্টি সোজা ছেলে দুটোর দিকে স্থির করে বলল,
কিরে ভয় পেলি? আজ সকালে ওই স্টেশনের কাছে যে চায়ের দোকানে হোঁচট খেয়ে যখন ডান হাঁটুর কাজটা ছড়ে গেল, তখন তো বেশ মাগো বলে চেঁচিয়ে উঠেছিলি। এখন এত তেজ কোথা থেকে এলো? কথাটা শুনে ছেলে দুটোর পায়ের তলার মাটি যেন সরে গেল। তারা বিস্ময়ে হতবাক। আজ সকালে স্টেশনে ঘটা ওই সামান্য ঘটনা, যেটা তারা নিজেরাও প্রায় ভুলে গিয়েছিল, এই অজানা অচেনা জায়গায় একজন তান্ত্রিক জানল কি করে? এক অমোঘ আকর্ষণে, বা বলা ভালো এক অদ্ভুত ভয়ের বশবর্তী হয়ে তারা মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল সাধুর দিকে। গাছের নিচে এসে ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় একজন জিজ্ঞেস করল, আপনি আপনি এই কথা জানলেন কি করে? আপনি কি আমাদের চেনেন? তান্ত্রিক তার শুকনো ফাটা ঠোঁট দুটো বাঁকিয়ে একটু হাসল। সে হাসিতে কোনো উষ্ণতা নেই, আছে এক হিম শীতল রহস্য। সে বলল, আমি কি করে জানলাম সেটা বড় কথা নয়। বড় কথা হলো তোরা এইমাত্র মুখে যে গ্রামটার নাম নিলি, ভুলেও ওই গ্রামের মুখ হোস না। মনে রাখিস, বড়রা যখন কোনো পথে পা বাড়াতে বারণ করে বা কোনো কাজে যখন বারবার বাধা আসে, তখন সেটাকে অগ্রাহ্য করতে নেই। থমকে দাঁড়ানোই তখন বুদ্ধিমানের কাজ। প্রকৃতির নিয়মকে অবজ্ঞা করলে পদে পদে বিপদ। একটু থেমে তান্ত্রিক আবার ছেলে দুটোর চোখের দিকে তাকাল। তার গলার স্বর এবার আরো গভীর, আরো খাদে নেমে গেল। ঠিক যেমন আজ থেকে 3 মাস আগে ওই হাইওয়েতে লরির পাশ কাটাতে গিয়ে তোদের বাইকটা যখন ওই খাদের কিনারায় গিয়ে চলছিল, সে যাত্রায় তুই অল্পের জন্য বেঁচে গিয়েছিলি। মনে আছে সে কথা? ছেলে দুটো এবার আক্ষরিক অর্থেই শিউরে উঠল। তাদের সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। 3 মাস আগের সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা এই সাধুর জানার কোনো উপায়ই নেই। তাদের আর দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা রইল না। তারা দুজনেই ধপ করে বসে পড়ল সাধুর সামনের মাটিতে। ঠিক সেই মুহূর্তেই দূরের রাস্তা দিয়ে টিনের কৌটো বাজিয়ে ঝুনঝুন শব্দ করতে করতে একজন ঘটি গরমওয়ালা যাচ্ছিল। ছেলে দুটো নিজেদের ভয় আর স্নায়বিক চাপ কাটানোর জন্যই যেন তাকে ডাক দিল। ঠোঙায় করে মশলা মাখানো ঘটি গরম নিয়ে তারা সাধুর দিকে এগিয়ে গিয়ে বিনীত গলায় বলল, বাবা, আপনি একটু খাবেন নাকি? তান্ত্রিক হাত নেড়ে অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বলল, না 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 না, ওসব চাই পাস আমার শরীরে রয় না। আমি ওসব খাই না। অগত্যা ছেলে দুটো নিজেরাই চিবোতে শুরু করল। চারপাশের অন্ধকার ততক্ষণই বেশ জমাট বেঁধেছে। দূরে নদীর ধারের মানুষগুলো আর নেই। মহাশ্মশানের দিক থেকে একটা কনকনে ঠান্ডা হাওয়া বয়ে আসছে মাঝে মাঝে। ভয় মেশানো প্রবল কৌতূহল নিয়ে একজন ছেলে ঘটি গরম চিবোতে চিবোতে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, আপনি কেন বারণ করছেন আমাদের ওখানে যেতে? কি আছে ওই কেষ্টপুর গ্রামে? তান্ত্রিক কলকেতে আবার একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল বাতাসে। তারপর অত্যন্ত শান্ত গলায় বলল, কাকতাড়ুয়া। ছেলে দুটো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। কাকতাড়ুয়া? সে আবার এমন কি ভয়ের জিনিস? একজন একটু হেসে ফেলেই বলল, কাকতাড়ুয়া? সে তো আমরা শুনেছি চাষিরা জমিতে পুঁতে রাখতো ফসল বাঁচানোর জন্য, পাখি তাড়ানোর জন্য। তাতে ভয়ের কি আছে? বৃদ্ধ তান্ত্রিক এবার এমনভাবে হাসল যা দেখে ছেলে দুটোর শিরদাঁড়া দিয়ে যেন বরফ শীতল একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তোরা যা জানিস তা হলো খড়
আর ছেঁড়া জামা কাপড় দিয়ে বানানো পুতুল। কিন্তু কেষ্টপুরের ওই কালো মাটিতে যে কাকতাড়ুয়াগুলো পোঁতা আছে তার ভেতরে কোনো খড় নেই রে। তার ভেতরে আছে আস্ত মানুষের কঙ্কাল আর এমন কিছু অভিশাপ যা রাতের ওই জমাট অন্ধকারে ওই ওই বাঁশের কাঠামো আর ছেঁড়া ন্যাকড়াকে জীবন্ত করে তোলে। ওরা জমির ফসল পাহারা দেয় না, ওরা পাহারা দেয় ওই গ্রামের বহু পুরনো পচে যাওয়া কিছু পাপ। কাকতাড়ুয়ার এমন ভয়ঙ্কর বীভৎস রূপের কথা ছেলে দুটি জীবনেও শোনেনি। তাদের ভেতরের ভয় এখন রূপ নিয়েছে এক মারাত্মক কৌতূহলে। তারা সাধুর হাত দুটো প্রায় চেপে ধরে কাতর স্বরে অনুরোধ করতে লাগলো। আগে দয়া করে আমাদের বলুন না বাবা, হ্যাঁ বলুন না, কি হয়েছিল ওই গ্রামে? তা কে বানিয়েছিল ওইসব কাকতাড়ুয়া? তান্ত্রিক মুখটা ঘুরিয়ে নিল নদীর দিকে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বেশি কথা বলতে আমার ভালো লাগে না, অতীত ঘাঁটতে আমার ক্লান্তি আসে। তবে মাঝে মধ্যে এই শ্মশানের ধারে নিজেকে বড় একা মনে হয়। দীর্ঘকাল কেবল প্রেত আর চিতার সঙ্গ করেছি, তাই কখনো কখনো তোমাদের মতো মানুষের সঙ্গ পেলে বেশ ভালোই লাগে। তা তোমাদের যখন শোনার এত ইচ্ছে তাহলে শোনো, শোনো সেই অভিশপ্ত কেষ্টপুরের কাহিনী। তান্ত্রিক হাতের কলকেতে আরেকবার লম্বা টান দিল। অন্ধকারে জ্বলন্ত কলকের লালচে আলোয় তার মুখের বলিরেখাগুলো যেন আরো গভীর, আরো ভয়ঙ্কর দেখালো। এক মুখ গাঢ় ধোঁয়া রাতের বাতাসে ছেড়ে দিয়ে সে তার বাঁচ খায়, অথচ অদ্ভুত এক মায়াবী গলায় বলতে শুরু করলো। রাঢ় বাংলার নাম শুনেছ তো তোমরা? ও বাঁকুড়া আর বীরভূমের সীমানায় পড়ে কেষ্টপুর গ্রাম। চারিদিকে কেবল লাল মাটির রুক্ষ খাঁ খাঁ প্রান্তর। বুকের পাঁজরার মতো শুকিয়ে আসা মৃতপ্রায় কোপাই নদীটা সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে গ্রামের পাশ দিয়ে। গ্রামের ঠিক মাঝখানে একটা শতবর্ষ প্রাচীন ধর্মরাজের মন্দির, বহু বছর ধরে পরিত্যক্ত। একটা বিশাল বটগাছ তার অজস্র শিকড় দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিলে খেয়েছে মন্দিরটাকে। দিনের বেলাতেও ওই দিকটায় গেলে কেমন যেন গা ছমছম করে। এই লাল মাটির প্রান্তর আবার বর্ষা নামলেই এক বিশাল থিকথিকে জলাভূমিতে পরিণত হয়। এই বছর 5 আগের কথা। গ্রামের এই নিরীহ কৃষি জমিগুলোর দিকে নজর পড়ল ইটের ভাটার মালিকদের। ফসলের মাঠগুলো একে একে গিলে খেতে শুরু করলো ওই রাক্ষসে ভাটার চুল্লিগুলো। 10টা বছর পর সেই গ্রামে পা রাখলো জগদীশ। যে ছেলেটা একদিন এক বুক যে তার পকেটে মোটা টাকা নিয়ে শহরমুখী হয়েছিল, সে আজ ফিরছে এক বুক শূন্যতা নিয়ে। বড় ভাই ভবেশের আত্মহত্যার খবর পেয়ে বুঝলে ছোকরারা, রক্তের টান বড়ই অদ্ভুত জিনিস। যে ভাইয়ের হাত ধরে সে বড় হয়েছে, যার সঙ্গে এক থালায় খেয়েছে, সেই মানুষটা আর এই পৃথিবীতে নেই। এটা মেনে নেওয়াটা যে কতটা বুকের পাঁজর ভাঙা কষ্ট, তা তোমরা এই বয়সে বুঝবে না। আর জগদীশেরও মনে হচ্ছিল তার বুকের ভেতরটা কেউ যেন দুমড়ে মোচড়ে দিচ্ছে। বর্ষা তখন সবে শুরু হয়েছে। চারদিকে একটা স্যাঁতস্যাঁতে গুমট পরিবেশ, আকাশটা মেঘে ঢাকা।
যেন একটা ভারী কালো চাদর দিয়ে কেউ গোটা গ্রামটাকে ঢেকে রেখেছে। গ্রামের পরিবেশটা অস্বাভাবিক রকমের নীরব। মাঝে মাঝে কেবল দু একটা ঝিঁঝি পোকার ডাক। আর স্টেশন থেকে গ্রামের মেঠো পথ ধরে আসার সময় জগদীশের সঙ্গে চেনা দু একজনেরও দেখা হয়েছিল। কিন্তু কি আশ্চর্য জানো, ভবেশের মৃত্যুর কথা জিজ্ঞেস করাতেই তারা কেমন যেন আঁতকে উঠে পাশ কাটিয়ে চলে গেল। কেউ একটা শব্দ উচ্চারণ করতে চাইল না, যেন ওই নামটা নিলে কোনো মহা পাপ হয়। সন্ধে তখন ঘনিয়ে আসছে। জগদীশ নিজের বাড়ির দিকে আনমনে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে সে এসে দাঁড়ালো তাদের সেই পুরনো জমিটায়। এই হলো সেই বিশাল ধানের জমি, যেটা নিয়ে কত গন্ডগোল। যে জমিটা নিহার রঞ্জন বাবু ইটভাটা করার জন্য জোর করে দখল করেছিল। জমির পাশ দিয়েই একটা সাপের মতো সরু মেঠো রাস্তা সোজা চলে গেছে। সে রাস্তা ধরে কিছুটা এগোলেই একটা পানা পুকুর, আর তারপর আরো কিছুটা গেলে তাদের সেই পুরনো পৈতৃক বাড়ি। জগদীশ থমকে দাঁড়ালো জমির সামনে। খাঁ খাঁ করছে মাঠটা, কোনো ফসল নেই। চারিদিক কেমন যেন শ্মশানের মতো নিস্তব্ধ। আর সেই ফাঁকা মাঠের ঠিক মাঝখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর দর্শন কাকতাড়ুয়া। জগদীশের চোখ দুটো স্থির হয়ে গেল সেটার দিকে। কাকতাড়ুয়ার গায়ে জড়ানো একটা পুরনো বিবর্ণ শার্ট। জগদীশের চিনতে ভুল হলো না, এ তো ভবেশের শার্ট। স্টেশনের মাস্টার তাকে বলেছিল মৃত্যুর দিন এই শার্টটাই নাকি পরেছিল ভবেশ। কিন্তু সেই শার্ট এই কাকতাড়ুয়ার গায়ে এলো কি করে? অন্ধকার আরো একটু গাঢ় হতেই জগদীশ ভালো করে নজর করল। আর নজর করতেই তার মেরুদণ্ড বেয়ে যেন এক তাল বরফ নেমে গেল। ওটা কি? কাকতাড়ুয়ার মুখটা তো কোনো মাটির হাঁড়ি দিয়ে তৈরি নয়। একটা জলজ্যান্ত মানুষের মাথার খুলির ওপর কাঁদা লেপে বিভৎস একটা মুখের আকার দেওয়া হয়েছে। খুলির কোটর দুটো থেকে যেন এক জমাট বাঁধা অন্ধকার জগদীশের দিকে তাকিয়ে আছে। মাঠের ওপারে এই দূরে ইটভাটার সেই লম্বা গম্বুজের মতো চিমনিটা একটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। স্টেশন থেকে আসার সময় জগদীশ শুনেছিল ইটভাটা নাকি এখন সম্পূর্ণ বন্ধ। ভাটার মালিক নিহার রঞ্জনের নাকি কি একটা ভয়ঙ্কর অজানা অসুখ ধরেছে। লোকটার নাকি সব শেষ হয়ে গেছে। জগদীশ মনে মনে ভাবল কাল সকালেই একবার লোকটার সঙ্গে দেখা করতে হবে। ওই লোকটাই তো সেদিন তাকে এক গাদা টাকা দিয়েছিল জমির বিনিময়ে, আর সেই টাকা নিয়েই তো সে শহরে গিয়ে আজ এত বড় ব্যবসায়ী। একবার অন্তত লোকটার খবর নেওয়া দরকার আছে বই কি। তান্ত্রিক একটু হাসল, তারপর আবার বলল, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। জগদীশ টলতে টলতে গিয়ে ঢুকলো তার পৈতৃক ভিটেতে। বাবা মা মারা গেছে অনেক কাল আগে। নিজের বলতে ছিল ওই একটাই দাদা ভবেশ, আর সেও নেই। অন্ধকার খাঁ খাঁ করা বাড়িটাতে পা রাখতেই জগদীশের বুকটা ডুকরে কেঁদে উঠল। বড্ড ফাঁকা আর বড্ড দম বন্ধ করা পরিবেশ। ধুলো জমা পুরনো ঘরটায় গিয়ে বসল সে। মন আর শরীর দুটোই তখন ক্লান্তিতে ভেঙে আসছে।
শহর থেকে সঙ্গে করে আনা একটু শুকনো মুড়ি আর কয়েকটা বাতাসা জল দিয়ে ভিজিয়ে কোনো মতে গিলে খেয়ে সেই ভাঙা চৌপায়াটার উপরেই শরীর এলিয়ে দিল জগদীশ। কখন যে গভীর ঘুমে তলিয়ে গেল টেরও পেল না। হঠাৎ তান্ত্রিকের গলার স্বর বদলে গেল। একটা চাপা উত্তেজনা আর ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস যেন তার চোখে মুখে ফুটে উঠল। পরদিন সকালে জগদীশকে যে এমন একটা বীভৎস দৃশ্যের সাক্ষী হতে হবে সেটা সে তার দুঃস্বপ্নেও ভাবেনি। সকাল সকাল সে হাজির হয়েছিল নিহার রঞ্জন বাবুর সেই পেল্লায় বাড়ির সামনে। ভেবেছিল একটা রুগ্ন মানুষের দেখা পাবে, কিন্তু বাড়ির বাইরের ফটকের কাছে পা রাখতেই তার রক্ত জল হয়ে গেল। গোটা বাড়ি জুড়ে কান্নার রোল। বাড়ির বউ মেয়েরা আছড়ে পড়ে কাঁদছে। উঠোনে লোকে লোকারণ্য, একটা বিশাল জটলা। সবার মুখে একটা চাপা আতঙ্ক। জগদীশ ভিড় ঠেলে ভেতরে গিয়ে শুনল নেহার রঞ্জন বাবু আর নেই। গত রাতেই তিনি মারা গেছেন। ছেলে দুটো প্রায় রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, কি হয়েছিল ওনার? অসুখে মারা গেলেন নাকি? তান্ত্রিক মাথা নাড়ল। অসুখ না, স্বাভাবিক মৃত্যু ওটা ছিল না। নেহার রঞ্জনের মৃতদেহ পাওয়া গেছে বাড়ির বাইরে, অনেকটা দূরে একটা পরিত্যক্ত জমির মাঝখানে। তার শরীরের অর্ধেকটা মাটির ভেতরে পোঁতা, আর তার হাঁ করা মুখের ভেতরে জোর করে কে বা কারা ঠেসে দিয়েছে রাশি রাশি কোঁচা ধানের বীজ। লোকটার চোখ দুটো কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। মুখের শিরা উপশিরাগুলো নীল হয়ে ফুলে আছে, যেন মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে চরম কোনো বিভৎসতা, কোনো অকল্পনীয় ভয়ঙ্কর কিছু দেখেছিল যা তার বুকটাকে ফাটিয়ে দিয়েছিল। জগদীশ ভিড়ের মাঝে দাঁড়িয়ে শুনল আশেপাশের লোকেরা ফিস ফিস করে বলা বলি করছে। গ্রামে নাকি গত কয়েকদিন ধরে এক ভয়ঙ্কর অঘটন শুরু হয়েছে। রাতের বেলায় শুরু হয়েছে নিশির উপদ্রব। ঘুটঘুটে অন্ধকারে প্রিয়জনের গলা নকল করে কে যেন ডাকে। সেই ডাকে সাড়া দিয়ে যারা ঘর থেকে বেরিয়েছে তারা আর ফেরেনি। নেহার রঞ্জনের বেশ কয়েকজন স্যাঙাতকে নাকি এভাবেই শেষ করেছে সেই নিশি। আর গতকাল রাতে খোদ নেহার রঞ্জনকে সে টেনে নিয়ে গেছে ওই জমির মাঝে। ভিড়ের পাশ থেকেই এক গ্রামবাসী জগদীশের কানের কাছে মুখ এনে চাপা গলায় বলে উঠল, যা হয়েছে একদিক দিয়ে ভালোই হয়েছে জগদীশ বাবু। লোকটা বড় পাপী ছিল, বুঝলেন। ইট ভাটায় মাটি লাগবে বলে গ্রামের গরিব চাষিদের সোনার ফসল ফলানো জমিগুলো অন্যায্যভাবে দখল করেছিল। আপনাদের জমিও তো দখল করেছিল এককালে। কৃষকদের পেটে লাথি মারলে তার অভিশাপ তো লাগবেই। এ হইল সেই মাটির অভিশাপ, প্রকৃতির প্রতিশোধ, বুঝলেন। তান্ত্রিক চুপ করল। মহাশ্মশানের দিক থেকে একটা হু হু করা ঠান্ডা বাতাস বয়ে গেল তাদের পাশ দিয়ে। বটগাছের পাতাগুলো একটা না একটা সর সর শব্দ করতে লাগলো,
যেন অন্ধকারে কেউ ফিসফিস করে কথা বলছে। ছেলে দুটোর মনে হলো এই নির্জন প্রান্তরে তারা আর একা নেই। অন্ধকারের বুক চিরে যেন সেই নিশির ডাক আর খুলি বসানো কাকতাড়ুয়ার বীভৎস ছায়া ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। তান্ত্রিক তার জ্বলন্ত রক্তবর্ণ চোখ দুটো সামনে বসে থাকা ছেলে দুটোর মুখের উপর স্থির করে এক অলৌকিক গা ছমছমে ভারী গলায় আবার গল্প শুরু করল। নেহারঞ্জনের ওই বীভৎস অকল্পনীয় মৃত্যুটা দেখার পর জগদীশের বুকের ভেতরটা যেন কেউ ঠান্ডা বরফ দিয়ে মুড়ে দিল। যে অহংকার, যে টাকার জোর নিয়ে সে শহরে বুক ফুলিয়ে চলত, আজ এই কেষ্টপুরের লাল মাটির বুকে দাঁড়িয়ে এসে বুঝতে পারল প্রকৃতির আর পরপারের হিসেবের খাতায় ওই কাগজের নোটগুলোর এক কানা কড়িও দাম নেই। জগদীশের অবচেতন মনে তীব্র ভয় আর এক পাহাড় সমান অপরাধ বোধ জাঁকিয়ে বসল। সেদিন রাতে নিজের সেই পুরনো খাঁ খাঁ করা পৈতৃক ভিটেতে একা থাকতে গিয়ে তার মনে হলো এই বাড়িটা যেন একটা আস্ত কবরস্থান, আর সে জ্যান্ত এক কবরের ভেতর ঢুকে বসে আছে। রাত তখন কত কে জানে, হয়তো মধ্যরাত পেরিয়ে গেছে। চারদিক এমন নিঝুম যে নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দটাও হাতুড়ির ঘা বলে মনে হচ্ছে জগদীশে। বাইরে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালে সেই বৃষ্টির শব্দ যেন একঘেয়ে কোনো কান্নার মতো শোনাচ্ছে। ঘরের কোণে রাখা হারিকেনের আলোটা দমকা হাওয়ায় বারবার কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ সেই নিশ্ছিদ্র জমাট নিস্তব্ধতা চিড়ে একটা ডাক ভেসে এলো ঘরের বাইরে থেকে। টাকা তো অনেক পেলি জগ, এবার আমার জমিটা আমাকে ফেরত দিয়ে যা। আয় 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 জগ, বেরিয়ে আয়। জগদীশের শরীর বেয়ে একতাল বরফ যেন পায়ের দিকে নেমে গেল, শ্বাস আটকে গেল তার। এ ডাক সে চেনে, এ গলা তার আজন্ম চেনা। এ তো ভবেশের গলা, কিন্তু কিন্তু ভবেশ তো বেঁচে নেই। তার মৃত দাদার গলাটা আজ রাতের এই জমাট অন্ধকারে কেমন যেন স্যাঁতস্যাঁতে ভাঙা ভাঙা আর বুক কাঁপানো শোনালো। বাইরের সেই হিম শীতল অন্ধকার থেকে ভবেশ ডাকলো তার ছোটবেলার আদরের ডাক নামে। গলাটা যেন যেন পাতকুয়োর গভীর থেকে গুমড়ে গুমড়ে উঠে আসছে। জগদীশের মনে হলো তার শরীরের সমস্ত রক্ত কেউ যেন মুহূর্তে শুষে নিয়েছে। সে দু হাতে কান চেপে ধরল। দাদা, কিন্তু সেই অমানবিক স্বর কানের পর্দা ভেদ করে সরাসরি তার মগজে গিয়ে বিঁধতে লাগলো। এক অমোঘ আকর্ষণে চরম আতঙ্কের ঘোরেতে কাঁপতে জগদীশ গিয়ে দাঁড়ালো জানলার ধারে। আয় আয় জগ, বেরিয়ে আয়। সাহস করে একটুখানি পাল্লা ফাঁক করে তাকালো বাইরের সেই ঘুটঘুটে অন্ধকারের দিকে। বাইরে তখন একবার মেঘের আড়াল থেকে ফ্যাকাশে চাঁদের আলো এসে পড়েছে মাঠের ওপর। আর সেই আলোয় জগদীশ যা দেখলো তাতে তার গলার ভেতর থেকে একটা অস্ফুট গোঙানি বেরিয়ে এলো।
মাঠের ঠিক মাঝখানে, যেখানে সেই খুলি মুখ ভয়ঙ্কর কাকতাড়ুয়াটা পোঁতা ছিল, সেই জায়গাটা শূন্য। সেখানে কেউ নেই। পর মুহূর্তেই জগদীশের চোখ গেল মাঠ পেরিয়ে বাড়ির দিকে ধেয়ে আসা সরু মেঠো রাস্তাটার দিকে। সে দেখল একটা এবড়ো খেবড়ো পৈশাচিক অবয়ব একটু একটু করে তার বাড়ির দিকে এগিয়ে আসছে। কাকতাড়ুয়াটা মানুষের মতো হাঁটছে না, বরং তার বাঁশের তৈরি কাঠামোটা হেঁচড়ে হেঁচড়ে কাদার উপর দিয়ে টেনে নিয়ে আসছে। তার গায়ে জড়ানো ভবেশের সেই পুরনো শার্টটা রাতের হাওয়ায় পথ পথ করে উড়ছে। আর খুলির শূন্য অন্ধকার কোটর দুটো সোজা জগদীশের জানলার দিকে স্থির। জগদীশ পেছোতে চাইল, কিন্তু তার পা দুটো যেন মেঝের সাথে পেরেক দিয়ে কেউ আটকে দিয়েছে। শরীর অবশ, গলা দিয়ে গোয়ানি ছাড়া অন্য কোনো শব্দ বেরোচ্ছে না। মিনিট কয়েক দম বন্ধ করা একটা নীরবতা, তারপর খস খস খটখট। জানলার ঠিক ওপাশ থেকে এই শব্দটা এলো। জগদীশের ঘরের জানলার কাঠের পাল্লায় ঠিক বাইরে থেকে কে যেন আঁচড় কাটছে। সেই কাকতাড়ুয়াটা ঠিক জানলার ওপাশে এসে দাঁড়িয়েছে। তার শুকনো খসখসে বাঁশের হাত দুটো কাঠের উপর ওঠানামা করছে। আর সেই আঁচড়ের শব্দের সাথে সাথে জানলার ফাঁক দিয়ে ভেসে আসছে পচা মাংস, চিতার ছাই আর স্যাঁতস্যাঁতে মাটির এক বমি আনা গন্ধ। জগদীশ আর নিতে পারল না, তার চোখের তারা উল্টে গেল। আছড়ে মেঝেতে পড়ে জ্ঞান হারালো সে। তান্ত্রিক একটু থামল। তার গলার স্বর এবার আরো গভীর, যেন সে নিজেই সেই রাতের অন্ধকারে ফিরে গেছে। সে ছেলে দুটোর দিকে একটু ঝুঁকে বসে বলল, পরদিন সকালে যখন জ্ঞান ফিরল, জগদীশ বুঝতে পারল এই চরম মনস্তাত্ত্বিক চাপ আর এই উন্মাদ হয়ে যাওয়ার হাত থেকে কোনো সাধারণ মানুষ তাকে বাঁচাতে পারবে না। ডাক্তার বদ্যি তো চাই, খোদ ভগবানও মুখ ঘুরিয়ে নিয়েছে ওই গ্রাম থেকে। তখন সে হন্যে হয়ে ছুটল এই মহা শ্মশানের দিকে। সে জানত এই শ্মশানে এক পাগল সাধু থাকে যে অশরীরীদের ভাষা বোঝে। দুপুরের চড়া রোদে উদ্ভ্রান্তের মতো সে আছড়ে পড়ল আমার এই পায়ের কাছে। লোকটার চোখে মুখে দেখলাম তখন সাক্ষাৎ মৃত্যুর ছাপ। জামা কাপড় কাদা মাখা, চোখ দুটো গর্তে ঢুকে গেছে। আমার পা দুটো দুহাতে জাপটে ধরে হাউ হাউ করে কেঁদে উঠে সব কথা গড় গড় করে বলে ফেলল সে। বাবা, বাবা, আমায় বাঁচান বাবা, আপনি আমায় বাঁচান। ভবেশের ডাক, জানলার বাইরের সেই খুলি মুখ কাকতাড়ুয়ার আঁচড়, সব কিছু। আমি জগদীশের সব কথা শুনে স্থির হয়ে বসে রইলাম কিছুক্ষণ। তারপর গলা খাঁকারি দিয়ে বললাম, আমি জানি জগদীশ, তুই বলার আগেই আমি সব জেনেছি। কাল রাতে অমাবস্যার নিষিদ্ধে আমি তোর ওই জমিকে ঘিরেই বসেছিলাম মহা শ্মশানের এক ভয়ঙ্কর তন্ত্র সাধনায়। জগদীশ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে। আমি তাকে বললাম, শোন জগদীশ, কাল মাঝরাতে আমি বসেছিলাম পঞ্চমন্ডির আসনে।
তোদের গ্রামে যে ঘটনাটা ঘটে চলেছে বিগত কয়েকদিন ধরে তার খবর আমার কাছে আছে, তাই একটু দেখার জন্য আমি পরীক্ষা করছিলাম। চারপাশে সদ্য পোড়ানো চণ্ডালের চিতার ছাই ছড়িয়ে একটা অপঘাতে মরা মানুষের মাথার খুলিতে কারণ বাড়ি ঢেলে আমি যখন চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ শুরু করলাম তখন এই শ্মশানের পরিবেশটা আর এই পৃথিবীর ছিল না। আমি নিজেই যেদিন কেঁপে উঠেছিলাম। হে ছোকরারা, তান্ত্রিকের শরীরটা সত্যি এখন সামান্য কাঁপছে, যেন সেই রাতের স্মৃতি তাকে এখনও তাড়া করছে। আমি জগদীশকে বললাম, আমার এত বছরের তন্ত্র সাধনা, এত প্রেতাত্মার সঙ্গে আমার উঠা বসা, তবু কাল রাতের সেই দৃশ্য দেখে আমার নিজের হাড়ের ভেতর দিয়ে কেউ যেন সূঁচ ফুটিয়ে দিয়েছিল। আমি দেখলাম ধ্যানের গভীরে চারপাশটা রক্তের মতো লাল হয়ে উঠেছে। শ্মশানের এই মরা গাছগুলো থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরছে, আর আমার আসন ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য কালো কালো অশরীরী ছায়া। তাদের কোনো মুখ নেই, কেবল চোখের জায়গা থেকে ধকধকে লাল আগুন বেরোচ্ছে। চারপাশের বাতাসে তখন হাজার হাজার মানুষের চাপা কান্নার আওয়াজ আর হাড় ভাঙার মড় শব্দ। আমার বুকের ভেতরটা এমন চেপে আসছিল যে আমার মনে হচ্ছিল আমি আর নিঃশ্বাস নিতে পারবো না। আমার গোটা শরীর থরথর করে কাঁপছিল। মন্ত্র পড়ার জন্য আমার মুখ দিয়ে কোনো স্বর পড়ছিল না। ওটাকে বল তোর দাদার আত্মা নয় জগদীশ। ওই কাকতাড়ুয়ার বাঁশের কাঠামো আর খুলির ভেতর ভর করেছে কেষ্টপুরের ওই জমির নিচে চাপা পড়া শত শত চাষিদের অভিশাপ। ওটা এখন এক সাক্ষাৎ পৈশাচিক শক্তি। কাল রাতে ওটার উপস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে স্বয়ং শ্মশানের পিশাচরাও ভয়ে কাঁপছিল। ওটা তোকে খুঁজছে রে জগদীশ, তোকে খুঁজছে। ওর খিদে সাধারণ রক্তে মিটবে না। তোর হাড় মাংস সব চিবিয়ে তবে শান্ত হবে। তান্ত্রিকের এই কথাগুলো শেষ হওয়ার সাথে সাথে মহাশ্মশানের দিক থেকে একটা শেয়ালের লম্বা তীক্ষ্ণ ডাক রাতের বাতাস চিরে ভেসে এলো। ছেলে দুটো ভয়ে চিৎকার করে একে অপরকে জাপড়ে ধরল। তান্ত্রিকের মুখের উপর একটা ক্রূর রহস্যময় হাসি ফুটে উঠল। তারপর কি হলো বাবা? জগদীশ কি বেঁচে ফিরতে পেরেছিল? তারপর যা হলো তা আমি আমার তন্ত্র সাধনার দীর্ঘ জীবনে পুঁথিপত্রে বেশ কয়েকবার পড়েছি ঠিকই, কিন্তু সচক্ষে যে কোনোদিন দেখতে পাবো বা উপলব্ধি করতে পারবো তা স্বপ্নেও ভাবিনি। তন্ত্রের সেই আদিম অন্ধকার জগতে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা জানলে মানুষের অস্থি মজ্জা জমে বরফ হয়ে যায়। জগদীশ যখন আমার পায়ের কাছে আছড়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইছিল, তখন আমি তাকে বলেছিলাম সেই ভয়ঙ্কর সত্যের কথা। রাঢ় বাংলার এক সম্পূর্ণ কাল্পনিক অথচ বাস্তবধর্মী বিলুপ্ত লোকাচার, ভূমি জ্যান্ত করা বা মাটির প্রতিশোধ। কৃষিভিত্তিক সমাজে কৃষকের কাছে মাটি হলো মা। যদি কোনো কৃষককে তার নিজের প্রাণ ও প্রিয় জমি থেকে চরম চক্রান্ত করে উচ্ছেদ করা হয় আর সে যদি কোনো বিচার না পায়, তবে সে এক ভয়ঙ্কর আদিম ও পৈশাচিক প্রথার আশ্রয় নেয়। সে জোগাড় করে কোনো সদ্যজাত বাচ্চার জন্মের সময়কার শুকিয়ে যাওয়া নাড়ি, নিজের শরীরের তাজা রক্ত এবং ওই জমির প্রথম ফসলের বীজ। এই তিনটে জিনিস একসঙ্গে মিশিয়ে সে তৈরি করে একটা খড় মানুষ বা কাকতাড়ুয়া। এরপর সেই কাকতাড়ুয়ার গায়ে
নিজের পরনের কাপড় পরিয়ে অমাবস্যার ঘটঘটে রাতে সেই জমির ঠিক মাঝখানে কাকতাড়ুয়ার বাঁশের কাঠামো থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কৃষক। তন্ত্রমতে বিশ্বাস করা হয় এর ফলে সেই কৃষকের অপঘাতে মৃত আত্মা আর স্বর্গে বা নরকে কোথাও যায় না। তার সমস্ত ক্ষোভ, ঘৃণা, তার প্রতিশোধ স্পৃহা সরাসরি মিশে যায় ওই জমির মাটির প্রতিটি কোষে কোষে। জমিটি তখন আর নিছক মাটি থাকে না, তা হয়ে ওঠে এক জ্যান্ত রাক্ষসের সত্তা। সেই অভিশপ্ত মাটি তখন বিশ্বাসঘাতকদের রক্ত আর মাংস ছাড়া কোনো ফসল ফলায় না। ছেলে দুটো এই ভয়ঙ্কর প্রথার কথা শুনে রীতিমতো হাঁপাতে শুরু করেছে। তান্ত্রিকের চোখ এবার আগুনের গোলার মতো জ্বলজ্বল করে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমি সেদিন জগদীশের কলার চেপে ধরেছিলাম, বলেছিলাম, তুই ভাবছিস তোর দাদা ভবেশ কেবল নেহার রঞ্জনের অত্যাচারে জমি হারিয়ে এই ভয়ঙ্কর তন্ত্রবিদ্যার আশ্রয় নিয়েছিল? তুই ভাবছিস এই গল্পের আসল খলনায়ক ও ইটভাটার মালিক? না রে বেঈমান, আসলটা তুইও জানিস। আসল কালসাপ, আসল বিশ্বাসঘাতক তো তুই নিজে। 10 বছর আগের কথা মনে করে দেখ জগদীশ। শহরে যাওয়ার মোহ আর কাঁচা টাকার লোভে তুই নিজে তোর আপন দাদার পিঠে ছুরি মেরেছিলি। ভবেশের সই জাল করে তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তুই জমির তোর ভাগের সাথে ভবেশের ভাগটাও ওই নেহার রঞ্জনের কাছে বেচে দিয়ে একটা মোটা টাকার ব্যাগ নিয়ে শহরে পালিয়েছিলি। তোর মনে পড়ে? মনে পড়ে নেহার রঞ্জনের টেবিলে বসে তুই বড়াই করে বলেছিলি, স্বার্থ ছাড়া দুনিয়ায় একটা পাতাও নড়ে না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুই তোর দাদার বেঁচে থাকার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছিলি। নেহার রঞ্জনের চেয়েও তোর দেওয়া আঘাতটা ভবেশের বুকে বেশি বেজেছিল। নিজের আপন রক্তের এই অকল্পনীয় বিশ্বাসঘাতকতা ভবেশ পরে জানতে পারে, কিন্তু কাউকে জানতে দেয়নি, অথচ নিজে মন থেকে মেনে নিতে পারেনি। অবসাদে হতাশায় ধুঁকতে ধুঁকতেই সেই কালো জাদুর খোঁজ পায় আর নিজেকে পরিণত করে এক পৈশাচিক কাকতাড়ুয়ায়। আজ সে ফিরেছে, তোর ওই নেহার রঞ্জনকে সে শেষ করেছে। আর তার নিজের বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে যখন তুই গ্রামে ফিরেছিস, সে তোকেও ছাড়বে না। আমার এই কথাগুলো শুনে জগদীশের এতদিনের জমানো অহংকার, টাকার জোর সব নিমেষে চূর্ণ হয়ে গেল। লজ্জায়, ঘৃণায় আর চরম অনুশোচনায় তার মাথা নিচু হয়ে এলো মাটির দিকে। যে লোকটার কাছে নীতি নৈতিকতার কোনো দাম ছিল না, সে সেদিন ওই শ্মশানের ধুলোয় লুটিয়ে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠল। বাবা, বাবা, আমি একজন অপরাধী। আমি পাপ করেছি। কিন্তু আমি অবিচল ছিলাম। আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান। আমি পাপী, আমি একটা বেঈমান, কিন্তু আমাকে এ যাত্রায় আমি আমার পা ছাড়িয়ে নিয়ে কঠিন গলায় বললাম, তোর মতো একটা স্বার্থান্ধ, লোভী আর অমানুষকে বাঁচানোর জন্য আমি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাব? যে নিজের দাদাকে টাকার কাছে বেচে দিতে পারে তার এই পরিণতিই প্রাপ্য। তোর ভাই যদি তোর রক্ত দিয়ে তার মাটির তৃষ্ণা মেটাতে চায়, সেখানে আমার কিছু করার নেই। তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে জগদীশ, যা চলে যা এখান থেকে। এই বলে আমি আর ফিরে না তাকিয়ে নিজের কুটিরে চলে গেলাম। পেছনে পড়ে রইল মৃত্যুর জন্য অপেক্ষামান এক বিশ্বাসঘাতক। তান্ত্রিক একটু থামল। শ্মশানের আগুন তখন প্রায় নিভু নিভু। এরপর শুরু হলো জগদীশের শেষ পরিণতি। ভয়ে আর অনুশোচনায় পাগল প্রায় জগদীশ ঠিক করল
রাতের অন্ধকারেই সে গ্রাম ছেড়ে পালাবে। স্টেশনে গিয়ে যে কোনো একটা ট্রেনে উঠে চিরকালের মতো হারিয়ে যাবে। রাত তখন নেমেছে বুক চিড়ে। আকাশ ভেঙে শুরু হলো ঝুম বৃষ্টি। কাদার মধ্যে পা পিছলে হোঁচট খেয়ে জগদীশ ছুটতে লাগলো স্টেশনের দিকে। বিদ্যুতের ঝলকানিতে সে দেখছে কেবল দিগন্ত বিস্তৃত মাঠ। কিন্তু এ কি, সে যতই সামনের দিকে ছোটে কিছুক্ষণ পর ঘুরে ফিরে আবার সেই চেনা জায়গাতেই চলে আসে। একটা অদৃশ্য গোলক ধাঁধা যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। সারা রাত উন্মাদের মতো ছুটেও সে বারবার এসে দাঁড়ালো সেই অভিশপ্ত মাঠের মাঝখানে, যেখানে একসময় পোঁতা ছিল সেই কাকতাড়ুয়া। অবশেষে ভোরের ম্লান আলো ফুটল পূব আকাশে। ক্লান্ত বিপর্যস্ত জগদীশ তখন ঘষ্টাতে ঘষ্টাতে এসে পৌঁছেছে নদীর ধারের এক জমাট বাঁধা ডোবার কাছে। তেষ্টায় তার ছাতি ফেটে যাচ্ছে। সে আজলা ভোরে জল খেতে গিয়ে হঠাৎ থমকে গেল। জমাট বাঁধা স্থির জলে তার কোনো প্রতিচ্ছবি পড়ছে না। জলের বুকে সে নিজেকে দেখতে পাচ্ছে না। হঠাৎ তার খেয়াল হলো গত 3 দিন ধরে সে একটা দানাও খাবার খায়নি। তার তো কোনো খিদেই পায়নি। তার নিজের শরীরটা বড্ড বেশি শক্ত আর আড়ষ্ট লাগছে এখন। হঠাৎ বুকের ঠিক মাঝখানটায় চামড়া ঠিক নিচে ভীষণভাবে চুলকাতে আর জ্বলতে শুরু করল, যেন হাজার হাজার পিঁপড়ে ভেতর থেকে মাংস কুড়ে কুড়ে খাচ্ছে। আতঙ্কে জগদীশ কাঁপা কাঁপা হাতে তার শার্টের বোতামগুলো খুলল। আর শার্ট খুলতেই তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। তার বুকের চামড়ার নিচে কোনো রক্ত নেই, কোনো মাংস নেই। সেই ফাটা চামড়া ফুঁড়ে বেরিয়ে আসছে রাশি রাশি শুকনো খসখসে খড়। আর শির দাঁড়ার জায়গাটায় সে অনুভব করল আস্ত একটা শক্ত নিরেট বাঁশ। তার শরীরটা ক্রমশ শক্ত হয়ে মাটিতে গেঁথে যাচ্ছে। জগদীশ বুঝতে পারল তার দাদার সেই অভিশপ্ত মাটি তাকেও একটু একটু করে গিলে খাচ্ছে, তাকেও পরিণত করছে একটা প্রাণহীন অভিশপ্ত কাকতাড়ুয়ায়। তান্ত্রিকের বয়ান এখানেই শেষ হল। গোটা শ্মশান চত্বরে তখন পিন পতন নিস্তব্ধতা। নদীর জল বয়ে যাওয়ার শব্দটাও যেন থমকে গেছে ভয়ে। কলকের আগুন সম্পূর্ণ নিভে গিয়ে চারপাশটা এক নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গেছে। সেই জমাট অন্ধকারের ভেতর থেকে তান্ত্রিক তার জ্বলন্ত 2 চোখ মেলে ওই যুবক দুজনের মুখের দিকে তাকালো। তার গলার স্বর এবারে ফিসফিসে, বাতাসে ভেসে আসা কোনো অশরীরী ডাকের মতো শোনালো। কি বুঝলি তোরা? এরপরেও কি তোরা ওই কেষ্টপুর গ্রামে যেতে চাস? ছেলে দুটো যেন পাথরের মূর্তি হয়ে গেছে। তাদের মুখ দিয়ে টু শব্দটিও বেরোল না। কেবল চরম আতঙ্কে রুদ্ধশ্বাসে তারা একে অপরের ফ্যাকাশে মুখের দিকে তাকাল। মহা শ্মশানের উপর দিয়ে তখন হু হু করে বয়ে যাচ্ছে একটা কনকনে ঠান্ডা হাওয়া।
আর সেই হাওয়ায় মিশে আছে বহু দূরের কোনো এক মাঠ থেকে ভেসে আসা শুকনো খড় আর বাঁশ ঘষার একটা অদ্ভুত খসখসে শব্দ। আমাদের আগের এপিসোড নলডাঙ্গা গ্রামের জমিদার বাড়ি, এই গল্পে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নামগুলি ঘোষণা করছি। সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন মেছেদা থেকে চন্দন, সদানন্দ বেড়া, ইজাপুর থেকে কবিতা দাস, রামপুরহাট থেকে চন্দনা দাস, বালুরঘাটের হিল বর্ডার থেকে দীপ চৌধুরী, জলপাইগুড়ি থেকে নিতু ভূমিজ, এছাড়া কমেন্ট করেছেন জয়ন্তী দাস। সঠিক উত্তর দিয়েছেন গোবরডাঙ্গা থেকে তন্দ্রা দত্ত এবং সুরাট থেকে শেখ হাসান। গুজরাট থেকে প্রবীর সাহা, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর। দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল এবং তার ছেলে সার্থক মণ্ডল এবং তার ওয়াইফ সুষমা মণ্ডল। এছাড়া সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন কুলপি গাজীপুর অঞ্চল থেকে মহিদুল সর্দার, জহির সর্দার, ইরবান সর্দার, মুজাহিদ সর্দার, আমজেদ সর্দার এবং আসির উদ্দিন সর্দার। এছাড়া কমেন্ট করেছেন দুবাই থেকে ইকবাল শেখ, জয়নগর মজিলপুর থেকে লিহান রিয়াজা, পলিপুর থেকে আলিয়া। কমেন্ট করেছেন মৌসুমী, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, দীপক মণ্ডল ও বন্দনা মণ্ডল। মদনপুর থেকে রত্না সরকার ও বাবু। পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর থানার অন্তর্গত নটেশ্বরী চক থেকে গণেশ দাস, মিঠু দাস এবং তার মেয়ে রিয়া দাস। আর কমেন্ট করেছেন নদিয়া পাগলাচণ্ডী থেকে মনীষা হালদার। আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলো মনোযোগ সহকারে শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করে জানানোর জন্য। ঝটপট একইভাবে গত মে মাসে আপনার কাছে সবথেকে সেরা কোন গল্পটি লেগেছে সেই গল্পের নাম সহকারে আপনার সম্পূর্ণ নামের সাথে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের নাম আমি আবার ঘোষণা করব আগামী এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।